শিক্ষার্থীরা ঠিক করবে তারা কেমন সমাজ চায়। চবি সমাবর্তনে ডক্টর ইউনূস সম্মানসূচক ডিলিট ডিগ্রি গ্রহণ, চট্টগ্রাম বন্দর পরিদর্শন। ছাত্রদল নেতার সামনের মরদেহ গ্রামের বাড়ি সিরাজগঞ্জে। বাদ এশা দাফনের প্রস্তুতি। দেশের বিভিন্ন স্থানে হত্যার বিচার দাবিতে বিক্ষোভ। ময়মনসিংহে রেলওয়ের জায়গা উদ্ধার, গুঁড়িয়ে দেওয়া হলো 2 শতাধিক অবৈধ স্থাপনা। নিয়ম না মেনে লিজ দেওয়ার অভিযোগ সিটি কর্পোরেশনের বিরুদ্ধে। স্বাগত এখন জনপদে, আপনাদের সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। ব্যবসা কেন্দ্রিক সভ্যতা আত্মঘাতী, এই সভ্যতা টিকবে না। তাই ব্যবসা নয়, মানুষকে কেন্দ্র করে অর্থনীতি ঢেলে সাজাতে হবে। বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তনে অংশ নিয়ে এ কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সমাবর্তন ভাষণে তিনি আরও বলেন, গতানুগতিক পথে চলার কারণে শিক্ষার্থীরা নতুন বিশ্ব গড়ার চিন্তা করে না। মনের মতো বিশ্ব সাজাতে চাইলে লক্ষ্য থাকতে হবে, আর তা না থাকলে গবেষণা ও শিক্ষা লক্ষ্যহীন হয়ে যাবে। তাই গন্তব্যবিহীন শিক্ষা পরিহার করার আহ্বান জানান ডক্টর ইউনূস। তার নোবেল পুরস্কারের গোড়াপত্তন হয়েছিল এই বিশ্ববিদ্যালয় থেকে। এ কথা জানিয়ে ডক্টর ইউনূস বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2টি নোবেল পুরস্কারের জন্য গৌরবান্বিত। এর আগে তাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমরা যে ধরনের বিশ্ব গড়তে চাই, সেই বিশ্ব গড়ার ক্ষমতা আমাদের আছে, সকল মানুষেরই আছে। কিন্তু আমরা গতবাঁধা পথে চলে যাই বলে আর নতুন পৃথিবীর কথা আমরা চিন্তা করি না। যে আমরা শুধু খণ্ডিত বিষয়ে গবেষণা করার জন্য নিয়োজিত নই। আমরা এই প্রত্যেকটি গবেষণার পেছনে একটি আমাদের উদ্দেশ্য, সমস্ত বিশ্বকে আমাদের মনের মতো করে সাজানোর জন্য, মনের মতো করে বানানোর জন্য। আমাদের যদি সেই লক্ষ্য না থাকে, তাহলে এগুলো গন্তব্যবিহীন গবেষণা, গন্তব্যবিহীন শিক্ষাতে পরিণত হবে। চিরসবুজ পাহাড় আর ছায়া ঘেরা এ প্রান্তরে স্বপ্ন যেমন ছিল তাদের। আজ সেই স্বপ্ন পূরণের দিনে সবার কণ্ঠে উচ্ছ্বাসের সুর। 23,000 হৃদয়ের সম্মিলিত জয়গান। দীর্ঘ 9 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তনে ক্যাম্পাসে বইছে উৎসবের আমেজ। বিস্তারিত প্রতিবেদনে। শাটল ট্রেনে বই হাতে একদিন তারা এসেছিল সোনালী ভবিষ্যতের আশায়। আজ তারা ফিরে যাবে সনদের আলো হাতে। এই রোদেলা দিনে স্নাতক সমাবর্তনে সনদের উপর খোদাই কালো নাম উঠবে ইতিহাসের পাতায়। 2,500 একরের ক্যাম্পাস জুড়ে বর্ণিল রং ছুঁয়েছে শিক্ষক, শিক্ষার্থী আর অভিভাবকদের। এই 23,000 মুখের ভিড়ে জমা হওয়া 23,000 গল্প আজ পূর্ণতা পাবে গাউনার টুপি খোলার উচ্ছ্বাসে। এ গল্পে আছে আগামী দিনের বিজ্ঞানী, কবি, সাহিত্যিক, সরকারি বেসরকারি কর্মকর্তা কিংবা উদ্যোক্তা। এত বছর পর সমাবর্তন, আমরা ফ্রেশ গ্র্যাজুয়েট, রিসেন্ট বের হয়েছি, তো আমাদের জন্য এটা আরো বেশি স্বপ্নের মতো। অনেক বছর পরে বন্ধুদের সাথে এসে চঞ্চলতা ক্যাম্পাসে সবাই মিলিত হয়েছি। এত কনভোকে একসাথে, আসলে এটা পুরোই আনএক্সপেক্টেড আমাদের কাছে। আমরা অনেক আনন্দিত। আশা করব যেন 2 বছর 1 বছর পরই কনভোকেশনটা যেন হয়। শিক্ষকদের আশীর্বাদ, বন্ধুদের ভালোবাসা আর ক্যাম্পাসের প্রতিটি ধূলিকণাও সাক্ষী এই বিদায়ের কিংবা নতুন শুরুর। আর সে যাত্রায় সবাই আশীর্বাদ আর সাহস পেয়েছেন একজন নোবেল জয়ীর। এ বিশ্ববিদ্যালয়ের আগের শিক্ষক ডক্টর ইউনূস এখন দেশের প্রধান উপদেষ্টা। তার আগমন আগামীর সম্ভাবনায় তাই যোগ করেছে নতুন মাত্রা। আমাদের এই সমাবর্তনের প্রধান আকর্ষণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, বিশ্ববরেণ্য একজন ব্যক্তিত্ব। ডক্টর ইউনূস স্যারকে এই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, তার নিজেরই বিশ্ববিদ্যালয়, তিনি দীর্ঘদিন শিক্ষকতা করছেন, এখান থেকে ওনাকে ডিলিট দেওয়া হচ্ছে। এর জন্য আমরা অনেক বেশি ব্লেসড। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাহাড়ের বুক আজ আরও প্রশস্ত। 23,000 পথিক হয়ে উঠবে আগামীর বাংলাদেশের কাণ্ডারি। তাই আজকের এই সমাবর্তন শুধু একটি দিন নয়, একটি বন্ধনের প্রতিশ্রুতি, আগামী দিনের দীপ্ত বার্তা। হোসাইন জিয়াদ, এখন
চট্টগ্রাম। চট্টগ্রাম বন্দর শুধু দেশ নয়, পুরো দক্ষিণ এশিয়ার হৃৎপিণ্ড। তাই দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে হলে এই বন্দরের উন্নয়নে কাজ করার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বন্দর পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানকে নিয়োগের ওপর গুরুত্বারোপ করেন তিনি। এদিন 11,000 কোটি টাকা ব্যয়ে কালুরঘাট সড়ক ও রেল সেতুর ভিত্তি স্থাপন করেন প্রধান উপদেষ্টা। এ সেতু দক্ষিণ চট্টগ্রামের 6 উপজেলা সহ ও কক্সবাজারের সাথে নতুন দিগন্তের সূচনা করবে। বিস্তারিত জানাবেন হোসেন জিয়াদ। ক্ষমতা নেয়ার 9 মাস পর নিজ জন্মভূমি চট্টগ্রামের মাটিতে পা রাখেন প্রধান উপদেষ্টা। সকাল 9:20 বাংলাদেশ বিমানের ফ্লাইটে পৌঁছান চট্টগ্রাম বিমানবন্দরে। সেখানে তাকে অভ্যর্থনা জানান মেয়র, জেলা প্রশাসক সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর পরপরই তিনি পৌঁছান চট্টগ্রাম বন্দরে। ঘুরে দেখেন বন্দরের অপারেশন কার্যক্রম। এ সময় বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন। বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এ বন্দরের সক্ষমতার উপর দেশের আগামীর অর্থনীতি ও বাণিজ্য পুরোপুরি নির্ভর করছে। এ বন্দরকে বিশ্বমানে নিয়ে যেতে হবে। তাই বন্দরে বিদেশি অপারেটর নিয়োগ দেওয়ার কোনো বিকল্প নেই। ভুটান যদি এটার সঙ্গে সংযুক্ত হয় সেও লাভবান হবে, আমরাও লাভবান হব। সেভেন সিস্টার যদি এটার সঙ্গে সংযুক্ত হয় তারাও লাভবান হবে, আমরাও লাভবান হব। এটা আমাদের লাভ। একটা লাভ হলো এর পেছনে আমাদের কোনো টাকা পয়সা খরচ লাগছে না। এটা মজার জিনিস তাদের সঙ্গে। বিল্ড, অপারেট এন্ড ট্রান্সফার। তোমরা বানাও, তোমরা কাজ করো, রোজগার করো, এই মেয়াদের মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে। আমরা 1 পয়সা খরচ করবো না। কাজে পয়সা বেঁচে গেল, কাজটা হয়ে গেল। বক্তব্যে চট্টগ্রাম বন্দর সহ এ অঞ্চলের ভূ রাজনৈতিক গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এ বন্দর দক্ষিণ এশিয়ার তথা ভুটান ও নেপালের জন্য হৃৎপিণ্ড হিসেবে গড়ে তুলতে হবে। বন্দর ব্যবহার করে ভারতের 7 সিস্টার যাতে পণ্য আনা নেওয়া করতে পারে, সে সক্ষমতায় চট্টগ্রাম বন্দরকে নিয়ে যেতে হবে। চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ড যদি দুর্বল হয়, তুমি ডাক্তার, বৈদ্য সবকিছু আনো, মেরামত হবে, কিন্তু চলে না। বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয়, পাল্টাতে হবে, তাহলে চট্টগ্রাম বন্দর হলো ভরসা। এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতা, নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই। এ সময় তিনি আরো বলেন, চট্টগ্রাম বন্দর নিয়ে ভুল বোঝানো হচ্ছে। বিদেশি অপারেটরকে দিলে কোনো শ্রমিক চাকরি হারানোর আশঙ্কা নেই। এখানকার মানুষ দিয়ে তাকে চালাতে হবে যদি বন্দর চালাতে হয়। বলছে তারা তো যন্ত্রপাতি এনে ফেলবে, শ্রমিক কম লাগবে, ঠিক কথা, কিন্তু বন্দরও তো বড় হবে, ক্যাপাসিটিও বড় হবে। কাজে যেখানে আগে 1 জন লাগতো, এখন বন্দর বড় হওয়ার কারণে সেখানে 5 জন লাগবে। একেবারে কেন্দ্রীয়। ডক্টর ইউনূস বলেন, বিশ্বব্যাংকের জরিপ অনুযায়ী বর্তমানে বড় জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়তে না পারায় দৈনিক $1 মিলিয়ন হারাচ্ছে বাংলাদেশ। বন্দর পরিদর্শনের পর প্রধান উপদেষ্টা সার্কিট হাউসে পৌঁছান। সেখানে সকাল 11:15টায় দক্ষিণ চট্টগ্রামের বহুল কাঙ্ক্ষিত কালুরঘাট সড়ক ও রেল সেতু ভিত্তি স্থাপন করেন প্রধান উপদেষ্টা। সেতুটির নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় 11,000 কোটি টাকা, যার মধ্যে 7,000 কোটি টাকা দেবে দক্ষিণ কোরিয়া, বাকি 4,000 কোটি টাকা দিবে বাংলাদেশ সরকার। এরই মধ্যে সেতুটির পরামর্শক নিয়োগের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। হত মানুষ তো হস্ত পাইয়ে গাড়ির যানজট হল্লা বলি হত মানুষ তো মরা গিয়ে হিসাব নাই। ইয়েন বলখালে বাসি ওর কাছে কৃতজ্ঞতা আইব। এতদিন অনেক কষ্ট হয়েছিল আমাদের কালঘাট সেতুর জন্য। এত বছর পর আমাদের কালঘাট সেতু বাস্তবায়ন হতে যাচ্ছে। ইউনূস সাহেব যে এসে এই কাজটা করছে বা এটা যে বাস্তবায়ন করেছে, এটার জন্য আসলেই ওনার প্রতি আন্তরিকভাবে আমরা কৃতজ্ঞ। আগামী ডিসেম্বর থেকে কাজ দৃশ্যমান হবে কালুরঘাট সেতুর। শেষ হবে 2030 সালে। এই সেতু দক্ষিণ চট্টগ্রামের 6 উপজেলা সহ কক্সবাজারের সাথে যোগাযোগে নতুন দিগন্তের সূচনা করবে। 1930 সালে ব্রিটিশ আমলে নির্মিত এই সেতু 2001 সালে যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। এরপর 3 দফায় সংস্কার করা হয় সেতুটি। তবুও এখনও যে ঝুঁকিমুক্ত নয় সেটি বলছেন সব পক্ষই। এই সেতু দিয়েই এখনও ছুটে যায় কক্সবাজারগামী পর্যটকবাহী রেল, শত শত যানবাহন। তবে নতুন সেতুটি পেয়ে আশার আলো দেখছেন এই অঞ্চলের মানুষ। বিশেষজ্ঞরা বলছেন এই সেতু 2030 সাল নাগাদ নয়, তার আগেই নির্মাণ করা সম্ভব। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। বিরতির পর ফিরে এলাম এখন জনপদে।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্মের মরদেহ গ্রামের বাড়ি সিরাজগঞ্জে নেওয়া হচ্ছে। বাদেশা নিজ এলাকায় জানাজা শেষে তাকে দাফন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শাম্মের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ শাম্মর সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীরা। জানাজা শেষে তাকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সরাতৈল গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। এদিকে শাম্মের হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জ, কুষ্টিয়া, নাটোর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। নিহত ছাত্রদল নেতা শাম্মের মরদেহ নেওয়া হচ্ছে গ্রামের বাড়ি সিরাজগঞ্জে। সেখানে আছেন সহকর্মী রিফাত রহমান, বিস্তারিত জানাচ্ছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শান্তর গ্রামের বাড়িতে কিন্তু এখন চলছে শোকের মাতম। গতকাল রাতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হওয়ার পর যে গ্রামের বাড়ি রয়েছে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের সরাতৈল গ্রামে কিন্তু যে শাম্মর যে মরদেহ সেটি কিন্তু নিয়ে আসা হচ্ছে এবং এখানে কিন্তু যে সরাতৈল কবরস্থান রয়েছে সেই কবরস্থানে বাদ এশা নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং এরপরে কিন্তু এই সরাতল কবরস্থানে কিন্তু শাম্মকে দাফন করা হবে। আমি বেশ কয়েকজন এলাকাবাসী এবং শাম্মর যারা স্বজন রয়েছেন এখানে তাদের সাথে কথা বলেছি। তারা আসলে যে শাম্মর যে অকাল মৃত্যু সেটি কিন্তু আসলে তারা কোনোভাবেই আসলে মেনে নিতে পারছেন না। পাশাপাশি এই যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের তারা প্রকৃত যে কারণ সেটি কিন্তু উদ্ঘাটনের জন্য জোর দাবি জানাচ্ছেন। পাশাপাশি যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছেন তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় সে শাস্তি নিশ্চিত করার কিন্তু দাবি তারা জানিয়ে আসছেন। আর কিছুক্ষণ পরে হয়তো শাম্মর যে মরদেহ সেটি তার এই গ্রামের বাড়িতে কিন্তু আসবে এবং আসার পরে কিন্তু আসলে বাকি যে আসলে কার্যক্রম সেটি কিন্তু তারা গ্রহণ করার জন্য কিন্তু প্রস্তুতি রয়েছেন। বর্তমানে শাম্মর মরদেহর অপেক্ষায় কিন্তু রয়েছে তার স্বজনরা। তো সিরাজগঞ্জের এই শাম্মর গ্রামের বাড়ি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। নারায়ণগঞ্জে ইজি বাইক চালক হত্যা মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এই রায় দেন। এ সময় আদালতে দণ্ডপ্রাপ্ত সবাই উপস্থিত ছিলেন। মামলার অন্য আসামি আসগর আলীকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। দোষ প্রমাণিত না হয় অপর আসামি জাহিদুল ইসলামকে খালাস দেওয়া হয়। মামলা সূত্রে জানা যায় 2020 সালে 29 মার্চ ইজি বাইক ছিনতাই করতে গিয়ে চালক জিয়ামানকে শ্বাসরোধ করে হত্যা করে। এই ঘটনায় নিহতের বড় ভাই 2500 থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ বিচারক প্রক্রিয়ার শেষে আজ 3 জনের মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। খাগড়াছড়িতে মোবাইল ফোনের টাওয়ারে কাজ করতে গিয়ে নিখোঁজ হওয়া টেকনিশিয়ান ইসমাইলের 22 দিনেও খোঁজ মেলেনি। তার সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছে পরিবারের সদস্যরা। দুপুরে নরসিংদী সদরের উপজেলা মোড় এলাকার একটি হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে নিখোঁজ ইসমাইলের পরিবারের সদস্য সহ আত্মীয় স্বজনেরা অংশ নেন। সংবাদ সম্মেলনে তাদের অভিযোগ, গত 19 এপ্রিল খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ময়ূরখিল এলাকায় মুঠোফোন অপারেটর রবির একটি টাওয়ারে কাজ করতে গিয়ে অপহরণ হয় নরসিংদীর বেলাব উপজেলার বাসিন্দা ইসমাইল। ঘটনার 22 দিন অতিক্রান্ত হলেও এখনও তাকে উদ্ধার করা যায়নি। এতে চিন্তিত হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। অপহরণকারীদের একটাই কথা যে হাইজেন প্রতিষ্ঠানের এমডি তুহিন চাকমা সম্পূর্ণ কিছু জানে, উনি অবগত। ইসমাইল কোথায় আছে উনি অবগত, সালাম সাহেব অবগত, ওবায়দুল হক উনি অবগত, কিন্তু ওনাদের পক্ষ থেকে আমরা আশানুরূপ কোনো বক্তব্য এখন পর্যন্ত পাইনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন প্রোগ্রাম উদ্বোধন করা হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনের মাঠে টিকা কার্যক্রম উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। উদ্বোধনের পর বিনামূল্যে শিক্ষার্থীদের হেপাটাইটিস বি ভ্যাকসিন দেওয়া হয়। বিনামূল্যে টিকা পেয়ে সন্তোষ প্রকাশ করেন সাধারণ শিক্ষার্থীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের সহযোগিতায় কার্যক্রম পরিচালনা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আয়োজনে অংশ নেন দেশের খ্যাতিমান চিকিৎসকরা। ক্যাম্পাসে শিক্ষার সহায়ক পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় নানামুখী উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।
এটি উদ্বোধন করতে পেরে আমরা খুবই খুশি। আমরা আশা করি বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে নিজেরা সচেতন হবে এবং তার আশেপাশের বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে সচেতন করবে এবং হেপাটাইটিস বি ভ্যাকসিনটি গ্রহণ করে তারা নিজেদেরকে নিরাপদ রাখবে বলে আমরা মনে করি। স্বাস্থ্য সচেতনতার অংশ হিসেবে আমরা আশা রাখছি সকলেই ভ্যাকসিনটির স্ক্রিনিং করবেন এবং ভ্যাকসিনটি নেবেন।